একটু দাঁড়াও।
Assalamu alaikum, everyone. সালাম আলাইকুম স্যার, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। Yes, সবাই ভালো আছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ ভালো আছি। So, we'll start our class. So, let's discuss what we have completed so far. Hmm. We have completed, huh? What is VAT, VAT registration, তাই না? Then we have completed process of VAT. So, do you have any question? আমাদের কি কোনো কারো কোশ্চেন আছে? Okay. If you do not have any questions, then we'll start our next slide, next presentation. Huh? আমরা কি উইথ হোল্ডিং ভ্যাট নিয়ে ডিসকাশন করেছিলাম? হুম, কেউ কি বলতে পারেন? এনিওয়ান? আমার আমার কথা কি শোনা যাচ্ছে? হ্যাঁ। জি স্যার। ওকে। না, আচ্ছা, আচ্ছা, আমরা আজকে ডিসকাশন করব, সিন্স উই হ্যাভ অলরেডি কমপ্লিটেড দ্য রেজিস্ট্রেশন প্রসেস। না, বিজনেস করতে গেলে তো আমাকে অনেক ফর্মালিটিস ফলো করতে হয়, তাই না? তো একটা ফর্মালিটি ছিল যেটা রেজিস্ট্রেশন। হ্যাঁ, রেজিস্ট্রেশনটা আমরা করলাম। কারা কারা রেজিস্ট্রেশন নিতে হবে সেটাও আমরা ডিসকাশন করেছি, তাই না? কোন কোন অর্গানাইজেশন রেজিস্ট্রেশন নিবে। এখন now we will discuss, if we have a registration, then what are the requirements that we have to comply, what are the compliance that we have to fulfill, মানে কি কি আমাকে মেনে চলতে হবে। সিন্স উই হ্যাভ রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন হয়ে গেলে আমাকে কিছু কিছু জিনিস মেনে চলতে হবে। তো আমরা ডিসকাশন করব আজকে টুডে, যে আমরা কি কি জিনিস করব, কেন করব, না করলে কি হবে, এগুলো আমরা আস্তে আস্তে ডিসকাশন করব। বাট উইল স্টার্ট, what are the requirements that we have to complete. স্ক্রিনটা দেখা যাচ্ছে না? আপনাদের একটা সবারই একটা কোশ্চেন দাঁড়ায় যে, আচ্ছা, সিএ তো এক্সাম অনেক কঠিন, সিএ তে কোয়ালিফাই করে না। হ্যাঁ, সিএ সিএ এক্সাম ইজ ভেরি ডিফিকাল্ট, অ্যান্ড দ্য এক্সামিনার ডাজন্ট ওয়ান্ট, অর দ্য পেপার যিনি দেখে, সে চায় না সিএ কোয়ালিফাই করুক। এই ধরনের একটা রিমার, এই ধরনের একটা বিষয় আমাদের মধ্যে একটা কাজ করে, তাই না? তো কেন করতেছে? I have already informed earlier in our first class that CA examination or profession, CA Chartered Accountant is a professional degree, not an academic degree. Huh? Not an academic degree. It is a professional degree. That means প্রফেশনাল ডিগ্রি নিতে গেলে আমাকে প্রফেশনালি হ্যান্ডেল করতে হবে, তাই না? So definitely the examiner try to locate that you are professionally expert on this subject matter. এক্সামিনার যখনই মনে করে আপনি প্রফেশনালি এক্সপার্ট ওই সাবজেক্ট ম্যাটারে, এক্সামিনার আপনাকে কোয়ালিফাই করে।
তাহলে আমাকে প্রফেশনাল এক্সপার্ট হতে হলে কি করতে হবে? আমাকে প্রফেশনাল এক্সপার্ট হতে হলে আমাকে সব ধরনের নলেজটা আর্ন করতে হবে। এক্সপার্ট নলেজটা আমাকে আর্ন করতে হবে, এবং আমার একাডেমিক স্কিলটা প্রফেশনাল স্কিলের সাথে অ্যালাইন করতে হবে। তো প্রফেশনাল স্কিলটা কিভাবে ডেভেলপ করা যায়? কাজ করে। আমি 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 যে কাজ করতেছি সেই কাজের উপর আমার প্রফেশনাল ডিগ্রিটা ডেভেলপ করবে কিভাবে? ইফ ইউ আর ওয়ার্কিং, ইফ ইউ এঙ্গেজ ইন অডিটিং, আপনি যদি কোনো অডিটে এঙ্গেজ থাকেন, বেশিরভাগ অডিট ফার্মে সবাই আগে অডিটে এঙ্গেজ থাকে। যদি আপনি অডিটে এঙ্গেজ থাকেন, তাহলে আপনাকে বলে দিছে যে এগুলো এগুলো অডিট করে নিয়ে আসো, এই এই কোম্পানি থেকে অডিট করে নিয়ে আসো, এবং আপনাকে একটা চেকলিস্ট ধরে দিছে, তাই না? এই চেকলিস্ট ধরে ধরে আপনি অডিট করতেছেন। কেন চেকলিস্টটা আপনাকে দিল? আমরা কি কখনো আইডেন্টিফাই করেছি এই চেকলিস্টটা কোথায় আছে, কিভাবে এই চেকলিস্টটা করবো, বা আমি একটা অডিট করতে গিয়ে কি কি জিনিস আমি দেখবো, কেন দেখবো, কোথায় এগুলো বলা আছে, তাই না? এগুলো আমাকে জানতে হবে না তাহলে? শুধুমাত্র কাজটা করে আসলাম, সিনিয়র ভাই বা ম্যানেজার আমাকে শিখিয়েছে, অথবা পার্টনার আপনাকে শিখিয়েছে এভাবে এভাবে করে নিয়ে আসো, শিখে আসছি। আপনাকে প্রফেশনালি কিন্তু আপনাকে ডেভেলপ করে দিচ্ছে, আপনার এক্সপিরিয়েন্স আর্ন হচ্ছে, এক্সপিরিয়েন্স গ্যাদার হচ্ছে, কিন্তু ওইটাকে কিভাবে আপনি একাডেমিক নলেজের সাথে অ্যালাইন করবেন, এইটা হলো আপনার কাজ। দ্যাট ইজ ইউর রিকোয়ারমেন্ট। কিভাবে আমি আমার বইয়ের সাথে আমার প্রফেশনাল যে কাজটা করলাম সেটাকে অ্যালাইন করব। ফর এক্সাম্পল, আপনি যখন অডিটে গেছেন, আপনাকে বললো যাও ফিজিক্যাল প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের তুমি অডিট করে আসো, প্রপার্টি প্ল্যান্ট ইকুইপমেন্টটা দেখে আসো আছে কিনা কোম্পানি। দ্যাট মিনস আপনি এখন প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট দেখতে গেছেন, তাহলে ওইটার মধ্যে আপনাকে একটা চেকলিস্ট দিয়েছে, কি আছে? প্রথমে দেখতেছেন যে আসলে এই অ্যাসেট গুলো আছে কিনা, এক্সিস্টেন্স আছে কিনা, ফিজিক্যালি এক্সিস্টেন্স আছে কিনা। সেকেন্ড, দেখতেছেন যে এই এর ডকুমেন্টেশন গুলো আসলে কোম্পানি নামে আছে কিনা, তাই না? তাহলে আপনাকে একটা ফর্মুলা অ্যাপ্লাই করতেছেন যে ফিজিক্যালি আপনি চেক করতেছেন, ভেরিফাই করতেছেন, এটা রেকর্ড রাখতেছেন, আবার ডকুমেন্ট গুলো আসলে কোম্পানি নামে কিনা, মানে এই এই ডকুমেন্ট গুলো কি অন্য কোম্পানি না, সেটাও আপনি চেক করতেছেন। প্লাস আপনি চেক করতেছেন এটা এটা যে ক্রয় হয়েছে, পারচেজ হয়েছে, পারচেজটা কিভাবে হয়েছে সেটাও আপনি চেক করতেছেন। তারপর আপনি চেক করতেছেন হলো পেমেন্টটা ঠিক মতো হয়েছে কিনা এটা। তারপর আপনি চেক করতেছেন হলো এই কি বলে, আহ, দেখলাম আমরা এক্সিস্টেন্স দেখলাম, তারপর হলো প্রকিউরমেন্ট দেখলাম, প্রকিউরমেন্ট প্রসেসটা ঠিক আছে কিনা। তারপর আমি দেখলাম হলো অ্যাসেটটা পেমেন্ট ঠিক মতো হয়েছে কিনা, প্রকিউরমেন্টের সাথে পেমেন্টের একটা কানেকশন আছে, পেমেন্টটা ঠিক মতো হয়েছে কিনা। কমপ্লায়েন্সের ক্ষেত্রে আপনি দেখলেন যে পেমেন্ট করতে গিয়ে ট্যাক্স ভ্যাটের কোনো ইস্যু আছে কিনা, সেগুলো ঠিক মতো কাটা হয়েছে কিনা, জমা হয়েছে কিনা সরকারি কোষাগারে। এসেটের কন্ট্রোলও কি দেখবো? কন্ট্রোল, হ্যাঁ, সরি, এসেটের কন্ট্রোলটাও কি দেখতে হবে? আবার একটু জোরে বলেন আর কি বুঝতে পারি। এসেটের কন্ট্রোলটাও কি দেখতে হবে? হ্যাঁ, ওই যে আপনি যখন প্রকিউরমেন্টে দেখতেছেন, দ্যাট মিনস আপনি কন্ট্রোল, আমি আমি শেষ করতেছি, আপনার কোশ্চেনে চলে আসবে। মানে আপনি কি করতেছেন, আপনাকে স্যার বলে দিয়েছে যাও তুমি প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্টের চেক করে আসো। ফ্যাক্টরিতে গেলেন, ফ্যাক্টরিতে গিয়ে প্রপার্টি প্ল্যান ইকুইপমেন্ট চেক করতেছেন, আসলে এক্সিস্টেন্স আছে কিনা, মেশিনটা ওখানে সেট আপ করা আছে কিনা, মেশিনটা রানিং কন্ডিশনে কিনা। তারপর আপনি চেক করতেছেন হলো প্রকিউরমেন্টটা যখন হয়েছে ওটা ঠিক মতো হয়েছে কিনা, এবং আপনি দেখতেছেন যে মেশিনটা আপনার আসলে এই কোম্পানির নামে কিনা, দ্যাট মিনস কোম্পানির অ্যাসেট কিনা, এটাও দেখতেছেন। আবার দেখতেছেন হলো প্রকিউরমেন্টটা ঠিক মতো হয়েছে কিনা, তারপর আপনি দেখতেছেন কি পেমেন্ট ঠিক মতো হয়েছে কিনা। দ্যাট মিনস আপনাকে এখানে অনেকগুলো বিষয় চলে আসে, অ্যাসারশন লেভেল চলে আসে। ফিজিক্যাল এক্সিস্টেন্স দেখে আপনি অ্যাসারশন করতেছেন ইয়েস অ্যাসেটটা আছে, আপনি একটা কনফিডেন্ট পেলেন যে অ্যাসেটটা আছে।
ভ্যালুয়েশন, যখন আপনি অ্যাসেটটা বুকস অফ রেকর্ডে হয়েছে, অ্যাসেটের ভ্যালুটা আপনি দেখতেছেন যে হ্যাঁ অ্যাসেটটা আসলে যে প্রাইসটা কিনা হয়েছে সেটা বুকস অফ রেকর্ডে রেকর্ড হয়েছে, মানে আপনি ভ্যালুয়েশন চেক করতেছেন। এই যে আপনার কোন টার্ম গুলো চলে আসতেছে, আপনার বইয়ে যে টার্ম গুলো আছে সেই টার্ম গুলো চলে আসতেছে। তারপর আপনি দেখছেন, বললেন যে পেমেন্ট মোডটা ঠিক মতো হয়েছে কিনা, পেমেন্টটা ঠিক মতো হয়েছে কিনা, প্রকিউরমেন্ট প্রসেসটা ঠিক মতো হয়েছে, মানে আপনি কন্ট্রোল চেক করতেছেন, কন্ট্রোলটা ঠিক মতো হয়েছে কিনা, কন্ট্রোল চেক করতেছেন। এখানে কোনো ধরনের কন্ট্রোলের উইকনেস আছে কিনা। কন্ট্রোলের উইকনেস থাকলে আপনার মানে ই করতে হচ্ছে, আপনাকে আরো বেশি ডিপলি চেক করতে হচ্ছে, তাই না? তারপর আপনি চেক করতেছেন হলো ওই যে ক্যালকুলেশন, মানে কমপ্লায়েন্স রিলেটেড। কমপ্লায়েন্স রিলেটেড মানে পেমেন্ট ঠিক মতো হয়েছে, ট্যাক্স ব্যাটের ইস্যুটা ঠিক মতো হয়েছে, বুকস অফ রেকর্ডে আসছে, অ্যাসেটের ক্যালকুলেশন ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন ঠিক মতো হয়েছে। হ্যাঁ, অ্যাসেটের একটা, সো এই যে একটা প্রসেস, এই প্রসেসটা আপনি কিসের সাথে মিলাচ্ছেন, আপনার যে অ্যাসুরেন্স বুকটা আছে সেই বুকসে যে আহ, এই কথাগুলো বলা আছে যে অ্যাসারশন লেভেল, এক্সিস্টেন্স লেভেল, তারপর হলো ভ্যালুয়েশন, তাই না? এই ওয়ার্ডগুলো আছে না, সেইটার সাথে আপনাকে মিলাতে হবে, অ্যালাইন করতে হবে। বুঝতে পারছেন? তার মানে আপনার প্র্যাকটিক্যাল নলেজের সাথে আপনার এখন বুকসের বইয়ের নলেজটা নিতে হবে, যেটা আপনার কোথায় আছে, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং এ বলা আছে। ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অন অডিটিং এ বিভিন্ন প্রসেস আছে, সেকশন আছে, সেকশন 100, 101, 110, 550, 500, 430, তাই না? এই যে সেকশন গুলো আপনি আস্তে আস্তে জানতেছেন এবং ওইটার সাথে আপনি মিলাচ্ছেন আপনার অডিটের। So this is a process. You have to earn your knowledge and align your experience, physical experience, professional experience with your academic knowledge. Then you have to write it down and present that you have know the exact answer. বুঝতে পারলাম? হ্যাঁ। So প্রত্যেকটা সাবজেক্টে, if you go for taxation, let's say VAT এর কথায় আসি, ভ্যাটেও আপনি কাজ করতেছেন, আপনি কাজ স্টার্ট করেছেন বিভিন্ন ধরনের, আপনাকে বললো আহ, এই এই কোম্পানি তোমাকে ভ্যাটের দায়িত্ব দিলাম, তুমি ভ্যাটের রিটার্ন গুলো ফিল আপ করবা, ভ্যাটের বুকস অফ রেকর্ড গুলো মেনটেন করবা। সো আপনি দেখে দেখে বুকস অফ রেকর্ড ফরম্যাট আছে, আপনি ওখানে রেকর্ড রাখতেছেন। কেন রেকর্ড রাখতেছি ভাই, কেন আমি এই রিটার্ন গুলো ফিল আপ করতেছি? তো এইটা হলো আপনার কোশ্চেন, দ্যাট ইজ ইউর কোশ্চেন, এন্ড ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর আনসার। এটা যখন আপনি আনসার ফিলাতে পারবেন, আপনি দেখবেন যে আপনি যে যখন স্টাডি করা শুরু করবেন, আপনার আনসারের সাথে আপনার প্রফেশনাল যে এক্সপিরিয়েন্সটা, এটা অটোমেটিক্যালি অ্যালাইন হয়ে যাবে। দ্য মোর ইউ ওয়ার্ক, দ্য মোর ইউ আর্ন ইউর প্রফেশনাল এক্সপিরিয়েন্স, the easiest way to get your answer through your study. যত বেশি আমি আমার জ্ঞানটা মানে মানে প্রফেশনালি আমায় সময় দিতে পারবো। সো আমার বা- উদ্দেশ্যটা হলো বলার যে আপনার এখানে এখন ইউ আর স্টুডেন্ট, আর্টিকেল স্টুডেন্ট হিসেবে আছেন যে কোনো সব ফার্মে, অনেকেই বিভিন্ন বিভিন্ন ফার্মে এঙ্গেজ আছেন, বিভিন্ন ফার্ম বিভিন্ন ধরনের কাজ করতেছে। তো আপনি এই 3.5 ইয়ার্সে আপনার মেজর ইন্টেনশন হলো, মনে রাখতে হবে, আমি এই 3.5 ইয়ার্সে ফার্ম থেকে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স নিতে চাই, কাজ করি। আপনি যদি মনে করেন এইখানে ফাঁকি দিব, তাহলে এটা আসলে আপনার সাথেই আপনি নিজেকে প্রতারণা করতেছেন, ফার্মের কোনো ক্ষতি হচ্ছে না, এটা মনে রাখতে হবে। ফার্মের কোনো ধরনের ক্ষতি হবে না, ক্ষতিটা হবে হলো আপনার। তো ইউ কেম টু দ্য অডিট ফার্ম,
your main intention is to earn your professional experience as maximum as you earn. যত বেশি পারেন নিয়ে নেন। আপনার সিনিয়র তার থেকে মানে জিজ্ঞেস করেন, আপনাকে একটা কাজ করতে পাঠালো, আপনি কাজ করে চলে আসলেন, কোশ্চেন করেন এটা এটা কিভাবে মানে এটা কেন করলাম, কি উদ্দেশ্য ছিল, কিভাবে করলাম, এই ধরনের কোশ্চেন করেন। ওনাকেই কোশ্চেন করেন। উনি বিরক্ত হতে পারে, কিন্তু আপনাকে আনসার দিবেই। বুঝতে পারছেন? আপনাকে আনসার দিবেই। ওনার কাছে না পেলে আরেকজনের কাছে চান, আরেকজনের কাছে চান, নাহলে স্টাডি করেন। বাট আপনার আনসারটা আপনি নিয়ে নেন। যত বেশি নিতে পারবেন আর্লি, তত তাড়াতাড়ি আপনি নিজেকে কোয়ালিফাই করতে পারবেন। তো our intention is to here to qualify ourselves. হ্যাঁ, ঠিক আছে, স্টার্ট করি। তারপর আবার মাঝে মাঝে আবার কিছু কিছু কথা বলবো। নট টুডে, অন মেবি ইন দ্য নেক্সট সেশন। ওকে, ফাইন। সো আফটার কমপ্লিটিং আওয়ার ভ্যাট রেজিস্ট্রেশন, একটা কোম্পানি ভ্যাট রেজিস্ট্রেশন করেছে, দেন the second part, after completing the VAT registration, the important part is books of record. What are the books of record he has to maintain? তো কি কি বুকস অফ রেকর্ড তাকে মেনটেন করতে হবে? So we will discuss today books of record. So first is purchase book. So purchase book means 6.1. তো আপনি কোম্পানির যা যা পারচেজ করবেন, হোয়াট এভার দ্য পারচেজ ইউ, সেটা আপনাকে সিরিয়ালি রেকর্ড রাখতে হবে। There are two types of purchase. One is import purchase, another one is local purchase. ইম্পোর্ট পারচেস আমরা ডিসকাস করেছিলাম লাস্ট সেশন গুলোতে, যে যেগুলো আমরা বিদেশ থেকে নিয়ে আসি দেশে, সেটা হলো আমার ইম্পোর্ট পারচেস। আরেকটা আছে পারচেস হলো লোকাল পারচেস, সেটা আমি লোকালি যেটা প্রকিউর করি। সব রেকর্ড রাখতে হবে। কোন ফর্মে রেকর্ড রাখবো? 6.1। ক্লিয়ার? 6.1 ফর্মে আমি পারচেস বুক রেকর্ড রাখবো। লেটস চেক 6.1 ফর্মটা কিরকম দেখতে। এটা হলো একটা 6.1 ফর্ম। এটা খুবই ইজি, আমরা একবার দেখে নিই কিভাবে ফিল আপ করে। সেটা হলো এই যে, আপনি মনে করেন জানুয়ারি মাস, ইন দ্য মান্থ অফ জানুয়ারি, আপনি জানুয়ারি মাসে যা যা পারচেস করতেছেন, ইনভয়েস পাচ্ছেন, মানে ইনভয়েস দেখে দেখে আপনি রেকর্ড রাখতেছেন। সিরিয়াল 1, যে তারিখে পারচেস করেছেন, ডেট অফ পারচেস। যদি জানুয়ারি মাসে আপনার বিজনেসটা স্টার্ট হয়ে থাকে, তাহলে ওপেনিং স্টক নাই, দ্যার ইজ নো ওপেনিং স্টক, কোয়ান্টিটিও নাই, ভ্যালুও নাই, জিরো। তারপর হলো আপনি যদি পারচেস হয়, তাহলে ডেফিনেটলি ইফ চালান নাম্বার or bill of entry. If it is local purchase, then there would be a চালান number. If it is import purchase, then bill of entry নাম্বারটা এখানে উল্লেখ থাকতে হবে, এবং কোন ডেটে আপনি বিল অফ এন্ট্রিটা পেয়েছেন সেই ডেটটা। সাপ্লায়ার, হ্যাঁ, যে যে সাপ্লায়ারের কাছ থেকে কিনেছেন, তার নেম, অ্যাড্রেস, টিন। ইম্পোর্ট পারচেস হলে তো আর টিন লাগতেছে না। যদি লোকাল পারচেস হয়, তাহলে অবশ্যই তার টিন থাকতে হবে, মানে ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, সরি, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। দেন কি ডেসক্রিপশন, প্রোডাক্টের ডেসক্রিপশন, কি পারচেস করছে, কত কোয়ান্টিটি পারচেস করবে,
তার পারচেজ ভ্যালু কত, ওই প্রোডাক্টের কোনো সাপ্লিমেন্টারি ডিটেল আছে কিনা, না থাকলে নো। এবং পারচেজ করতে গিয়ে আপনি ভ্যালু, ভ্যাট কত টাকা দিলেন, তার অ্যামাউন্ট এখানে চলে আসে। সো এটা দেখে আপনার স্টক চলে আসতেছে, স্টক কোয়ান্টিটি কত, স্টকের ভ্যালু কত, তাই না? এবং তারপর হলো আপনি জানুয়ারি মাসে 3টা 4টা পারচেস করেছেন, আহ 10 তারিখে গিয়ে আপনি এখান থেকে প্রোডাক্ট কনজামশনে গেছেন, মানে ফ্লোরে গেছে, প্রোডাকশনে গেছে, র মেটেরিয়াল ওয়্যার হাউস থেকে প্রোডাকশনে গেছে। তাহলে স্টক কনজামশন ফর প্রোডাকশন প্রসেস লিখে দিবেন, কোয়ান্টিটি কত, তো ভ্যালু তো আপনার জানাই আছে, কোয়ান্টিটি দিয়ে আপনি ওই ওই পরিমাণ ভ্যালু পার ইউনিট কস্ট দিয়ে আপনি কোয়ান্টিটি বের করে আপনি ভ্যালুটা পেয়ে গেলেন। সো ফর্মুলা ইজ ওপেনিং স্টক প্লাস পারচেজ মাইনাস স্টক কনজামশন ইকুয়াল টু ক্লোজিং ব্যালেন্স, তাই না? ক্লোজিং ব্যালেন্সের কোয়ান্টিটি জেনে গেলাম, ভ্যালু জেনে গেলাম। পরের মাসে, এই মাসের যে জানুয়ারি মাসে ক্লোজিং ব্যালেন্স, ফেব্রুয়ারি মাসে গিয়ে ওপেনিং ব্যালেন্সটা চলে আসছে। ক্লিয়ার? এনি কোশ্চেন্স অন দিস পারচেজ ইনফরমেশন? স্যার ক্যালকুলেশনটা একটু আরেকবার দেখলে ভালো হতো। আচ্ছা, ফর্মুলাটা, হ্যাঁ, জি স্যার, জি স্যার। ফর্মুলাটা হলো, এটা তো আমরা সবাই জানি, পারচেজ করলে হচ্ছে পারচেজ মানে ফর্মুলা হলো ওপেনিং স্টক প্লাস পারচেজ, পারচেজ ডিউরিং দ্য পিরিয়ড, তাহলে প্লাস, তাই না? পারচেজ ওপেনিং স্টক যদি 100 থাকে, আপনি নতুন করে পারচেজ করছেন আরো 50টা, তাহলে আপনার আপনার টোটাল স্টক গিয়ে দাঁড়ালো কত, 150টা। হ্যাঁ, এখান থেকে আপনি কি করতেছেন, ফ্লোরে প্রোডাকশনে পাঠাচ্ছেন হলো 80টা, তাহলে 150 থেকে 80টা মাইনাস হয়ে যাচ্ছে, কনজাম্পশন হচ্ছে হলো 80টা হচ্ছে, তাহলে থাকতেছে হলো ক্লোজিং স্টক কতটুকু থাকতেছে, 70টা। হ্যাঁ, সো দ্যাট ইজ দ্য ফর্মুলা। একটা সেকেন্ড। স্যার ইনভেন্টরি রেজিস্টারের মতো আর কি। হ্যাঁ, ইনভেন্টরি রেজিস্টারের মতো। it could be, it is an inventory register book, yes, the same book, inventory register। ওকে স্যার, থ্যাংক ইউ। একটা মিনিট। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ওই যে মূসক 6.1 স্যার, ফ্ল্যাপটা একটু বলবেন কি? নেট চলে গেছিল স্যার আমার। হ্যাঁ, আমার মুশক, নেট চলে গেছিল মূসক চালানো যে 6.1, যে এই যে ফর্মটা ফিল আপ করার যে বলছিলেন স্যার, এরপর নেট চলে গেছিল স্যার। আচ্ছা ঠিক আছে, আবার বলতেছি, হ্যাঁ, জি এক স্যার। সেকেন্ড, হ্যাঁ।
ওকে, মূসক 6.1 হলো পারচেস রিলেটেড ইনফরমেশন। সো আমি যে একটা পণ্য তৈরি করব, আমার পণ্য তৈরি করতে যে র মেটেরিয়ালটা লাগতেছে সেটাই হলো 6.1 এ ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। তো দুই ধরনের র মেটেরিয়াল হয়, একটা হলো ইম্পোর্টেড র মেটেরিয়াল, আর না হলে লোকালি পারচেস, তাই না? তো তো এখানে এই ফর্মটা ফিল আপ হলো, আহ, প্রথমে আমি যে 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 ডেটে জানুয়ারি মাসে যদি আমি পারচেস করি, যদি আমি জানুয়ারি মাস ধরি, তা জানুয়ারি মাসে যে যে পারচেস করতেছি তার সিরিয়াল নাম্বার ধরে ধরে, ডেট ধরে ধরে পারচেস করতেছি। এবং দুইটা ফর্ম থাকে, যদি আমি লোকাল পারচেস হয় তাহলে চালান নাম্বার থাকে। চালান নাম্বারটা মানে হলো আমি যখন পারচেস করলাম তখন আমাকে একটা ইনভয়েস দিচ্ছে, তাই না? ওই ইনভয়েসটার নাম ইয়েস স্যার। হলো 6.3, এটা আমরা দেখবো। 6.3টা হলো ইনভয়েস। ইনভয়েসের সাথে চালান নাম্বারটা উল্লেখ থাকে, সেই চালান নাম্বারটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। যদি লোকাল ইম্পোর্ট পারচেস হয় তাহলে বিল অফ এন্ট্রি নাম্বারটা এখানে বসিয়ে দিচ্ছি। হুম। তারপর কি আসছে? ডেট। ডেট। ডেট হলো ওই যে ডেটটা হলো বিল অফ এন্ট্রি ডেটটা আর কি। তারপর হলো সাপ্লায়ার, যার কাছ থেকে কিনলাম, মানে যিনি আমাকে, যার কাছ থেকে কিনলাম তার নাম, অ্যাড্রেস এবং ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার। ইয়েস স্যার। কি ধরনের পণ্য, ডেসক্রিপশন, কত কোয়ান্টিটি কিনলাম, কোয়ান্টিটি, এটার ভ্যালু কত, পারচেজের ভ্যালুটা কত লেখা আছে। সাপ্লিমেন্টারি ডিউটি যদি থাকে সাপ্লিমেন্টারি। তারপর হলো ভ্যাট অ্যামাউন্ট। হ্যাঁ, ভ্যাট অ্যামাউন্ট, মূসক। হ্যাঁ, ভ্যাট অ্যামাউন্টটা আমি এখানে বসাচ্ছি। হ্যাঁ, তারপর হলো টোটাল কোয়ান্টিটি, মানে আমার কি এই, Purchase plus opening. হ্যাঁ, ওপেনিং স্টক প্লাস পারচেজ, টোটাল পারচেজ করলাম এটার কোয়ান্টিটি। ওপেনিং স্টক যদি নীল থাকে তাহলে শুধু পারচেজটাই চলে আসলো, তাই না? ইয়েস স্যার। দেন চলে আসলো কি, কনজাম্পশন। এখন আমি তো পারচেজ করার পরই তো আমি ফ্লোর থেকে, আমার স্টোর থেকে প্রোডাক্টটা ফ্লোরে যাবে প্রসেস করার জন্য। তো যখন আমি প্রোডাক্ট প্রসেসে পাঠাচ্ছি তখন আমি কনজাম্পশন লিখতেছি না, এত কোয়ান্টিটি আমার ফ্লোরে গেছে, ওই কনজাম্পশন ডেটটা ধরে বসাই দিব। তাহলে আমার ক্লোজিং স্টক চলে আসলো। তার মানে ওপেনিং স্টক প্লাস পারচেস মাইনাস কনজাম্পশন ইজ ইকুয়াল টু ক্লোজিং স্টক। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। Yes, sir. এইভাবে এইভাবে আমি একটা মাসে মূসক 6.1 রেডি করে ফেলছি। যে 31 তারিখে যে ক্লোজিং স্টকটা দেখাচ্ছে সেটা ফেব্রুয়ারি মাসের 1 তারিখের ওপেনিং স্টক। ওকে, জি স্যার। জি স্যার। এইভাবে চলে আসছে। স্যার স্যার তাহলে এক্সেল হবে নাকি? হ্যাঁ, এই স্লাইড এটা কি শেয়ার করা হবে নাকি এক্সেলটা? এটা কি, সরি? মানে এটা কি শেয়ার করা হবে নাকি, মানে প্রোভাইড করা হবে নাকি? হ্যাঁ, আমি সব শেয়ার করে দেবো। হোয়াট এভার দ্য প্রেজেন্টেশন আই উইল শো, you will get every present copy. So no need to screenshot or anything. Okay. ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার। আরেকটা বিষয়, ওই আহ, আমার মাকে আমি হসপিটালে গতকাল রাতে ভর্তি করেছি। সো আজকে আমি একটু আর্লি লিভ করবো। হ্যাঁ, সো এটা আমি আবার রিকভার করে দিব অন্য একটা ক্লাসে, ঠিক আছে? জি স্যার। ওকে স্যার। আমার, হ্যাঁ, এই আর কি, আমার মাকে আমি হসপিটালে রেখেই আর কি ক্লাস দিচ্ছি আর কি। সো আচ্ছা, এনি হাউ, এখন হলো, আবার যাই হলো 6.2। এখন নাও উইল ডিসকাস 6.2। 6.2 হলো কি? 6.2, all your sales recorded information, sales information show in 6.2। 6.2 এ আমি যে সেল করতেছি, all information mentioned in 6.2। তো 6.2টা একটু দেখি তাহলে কিভাবে রেকর্ড রাখতেছি।
সবগুলো কিন্তু একটার সাথে একটা কানেক্টেড। ওকে, একটার সাথে একটা কানেক্টেড। 6.2। হ্যাঁ, এটা হলো 6.2 এর বিক্রয় হিসাব পুস্তক। এটা সিরিয়াল নাম্বার আছে। এখানেও ডেট, আমি সেল করতেছি। সেল করতেছি মানে হলো আমরা ইনভয়েস ইস্যু করতেছি। ইনভয়েস ইস্যু করা হলো 6.3। 6.3 ইস্যু করতেছি। ডেট ধরে ধরে পণ্য, কি ধরনের পণ্য আমি তো দেখতেছি, আমি ফিনিশ গুড, এর পরিমাণ, একক, এবং এর মূল্য কত। হ্যাঁ, পরিমাণ, মূল্য কত, উৎপাদনটা একটু বড় করি না। উৎপাদন মানে প্রোডাকশন করলাম কি, এর মূল্য কত, উৎপাদিত মোট পণ্য, মানে প্রথমে আছে হলো প্রারম্ভিক ডেট সেম, ওপেনিং স্টক। আর উৎপাদন করলাম আমি যে প্রোডাকশন করার পর, র মেটেরিয়াল দিয়ে প্রোডাকশন করার পর যেটা আমি উৎপাদন করলাম, সেই উৎপাদনের পরিমাণটা এখানে বসাচ্ছি। হ্যাঁ, তাহলে আমার টোটাল ফিনিশ গুড কত টাকা চলে আসছে। এবং এটা আমি ফার্স্টে ফিল আপ করবো। আমার ওপেনিং স্টক ধরে প্রোডাকশন মানে ফিনিশ গুড, যখনই পণ্যটা ফিনিশ গুডস এর ওয়্যার হাউসে চলে যাচ্ছে, আমি এখানে বসিয়ে ফেলতেছি সিরিয়াল ধরে ধরে। বসার পর বিক্রি করা শুরু করলাম, নাম, অ্যাড্রেস, ওই যে কার কাছে বিক্রি করলাম, নিবন্ধিত তালিকা, পরিচয়পত্র, হ্যাঁ, ভ্যাট রেজিস্ট্রেশন নাম্বার, এবং কিভাবে বিক্রি করছি, চালানের নাম, ডেলিভারি চালানের নাম, তারিখ, সরবরাহের পরিমাণ, কতটুকু কোয়ান্টিটি সরবরাহ করলাম, পরিমাণ কত, করযোগ্য মূল্য কত, সম্পূরক শুল্ক আছে কিনা সেটা দেখতেছি, এবং মূসক কত, ভ্যাট কত। তারপর হলো অটোমেটিক্যালি আমার ক্লোজিং স্টক চলে আসছে। তো কি আসতেছে, বিক্রিত সরবরাহের পণ্যের যেগুলো যেগুলো আমি সরবরাহ করতেছি, সেল সেল এক্সিট করতেছি, আউট করতেছি, 6.3 ইস্যু করতেছি, সেটা আমি এখানে বসাচ্ছি চালান নাম্বার ধরে ধরে এখানে বসাচ্ছি। তার মানে এটা একটা সিরিয়াল, 1 2 3 4 5 6, এভাবে একটা সিরিয়াল কলাম করে 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 চলে আসবে। এটারও ফর্মুলা সেম, ওপেনিং স্টক প্লাস প্রোডাকশন দেন সেল ইকুয়াল টু ক্লোজিং স্টক। ক্লিয়ার? সবাই কি মিউট করে নেয়? ক্যান ইউ প্লিজ এভরিওয়ান প্লিজ আমাদের মিউট এখানে বকুল yourself? ভাই, Can everyone please mute yourself? There is a noise is coming. Yes, now. So, is it clear? এই সকল সমস্ত ইনফরমেশন গুলো বলা আছে রুলস 40-তে এবং রুলস 41-এ। 40 এবং 41 রুলসে কিভাবে এটাকে ফিল আপ করতে হবে সেটা বিস্তারিত আলোচনা এখানে বলা আছে। ক্লিয়ার? জি স্যার। ওকে, তারপর আছে হলো 6.2.1। 6.2. ও সরি, এটা ভুল চলে আসছে। আরেকটা আছে হলো 6.2.1। এটা বললো
যারা শুধুমাত্র ফিনিশ গুড মানে ট্রেডিং বিজনেস করে, যারা ট্রেডিং বিজনেস করে তাদেরকে এই যে 6.1 6.2 মেনটেন না করে তাদের জন্য সহজ করে দিল, 6.2.1 ফিল আপ করলে হবে। মানে এখানেই পারচেজ এবং সেলস এর হিসাবটা এখানে আছে একসাথে। তো 6.2.1টা দেখি, লেটস সি। ও 6.2.1টা আমার কাছে মিসিং আছে, আচ্ছা নেক্সট ক্লাসে দেখাই দিবেন, অনলাইনে সার্চ করতে হবে। 6.2.1টাও সেম একই জিনিস, আপনি ফর্মটা দেখলেই বুঝতে পারবেন। সেখানে হলো সেম পারচেজের ইনফরমেশন, মানে ওপেনিং স্টক, পারচেজ কত, ক্লোজিং স্টক কত। সেখানে আর কিন্তু নাই, ওই কনজাম্পশনটা নাই। ওপেনিং স্টক, পারচেজ, ক্লোজিং স্টক। সেলস এর ইনফরমেশন আরেকটা কলমে থাকতেছে, সেটা হলো ওপেনিং স্টক, সেলস, ক্লোজিং স্টক। এটার মাইনাস করলেই আমার চলে আসতেছে হলো ফিনিশ গুডস এর ক্লোজিং স্টক। ওকে, আপনারা দেখলে এটা ক্লিয়ার হয়ে যাবেন। তারপর আমি চেষ্টা করবো যে নেক্সট ক্লাসে এটা দেখানো যায়। ফর্মটা নাই দেখছি, মিসিং আছে। আচ্ছা, তারপর আমরা করতেছিল 6.3 ইনভয়েস। 6.3, 6.3 হলো ব্যাড ইনভয়েস। তাহলে 6.3টা দেখি। দিস ইজ 6.3। 6.3তে হলো এটা সবাই তার কম্পিউটারাইজ সিস্টেমের মাধ্যমে তৈরি করে নিতে পারে। তো বেসিক্যালি এই ইনফরমেশন গুলো থাকলে একটাকে 6.3 আমরা এনশিওর করতে পারবো। যেটা হলো ওই যে এই যে রুলস 40তেই বলা আছে কি, নিবন্ধিত ব্যক্তির নাম মানে ট্যাক্স ভ্যাট রেজিস্টারের নেম, পিন নাম্বার এবং অ্যাড্রেস থাকতে হবে। তারপর হলো পারচেজারের নেম, পিন এবং সরবরাহ গন্তব্যস্থল মানে ডেস্টিনেশন, প্রোডাক্টটা কোথায় ডেস্টিনেশন হবে সেটা এখানে উল্লেখ করতে হবে। এবং ডেলিভারি চালান নাম্বার, ইস্যু ডেট, কবে প্রোডাক্টটা সেল হয়েছে ওই ডেটটা এবং সময়টা উল্লেখ থাকতে হবে। হ্যাঁ, সেম সিরিয়াল নাম্বার, ডেসক্রিপশন অফ দ্য গুড, ব্র্যান্ড নেম থাকলে ওই নাম সহ, যেমন লাক্স সাবান দিতে পারে। এর পার ইউনিট প্রাইস কত, কত কোয়ান্টিটি সেল করতেছি। এর প্রথম হলো ইউনিট, সরবরাহের একক, মানে এটা কি, এটা কি ইউনিট নাকি লিটার নাকি কেজি, এটা এখানে বলবো। তারপর পরিমাণ, দেন পার ইউনিট কস্ট কত, টোটাল ভ্যালু বের হয়ে গেলো। এটার সাথে কোনো সাপ্লিমেন্টারি ডিউটি আছে কিনা, এবং ভ্যাট এর অ্যামাউন্ট কত, সাপ্লিমেন্টারি ডিউটি অ্যামাউন্ট কত, ভ্যাট সহ টোটাল কত আসতেছে, এবং টোটাল ভ্যালু মানে সাপ্লিমেন্টারি ডিউটি সহ। ওকে, এইভাবে। তো এখন এখন এগুলো 6.1 6.2 6.3 এগুলো সবই এখন আপনার সফটওয়্যার হয়ে গেছে, সফটওয়্যারই হয়ে গেছে। স্যার এই ক্ষেত্রে যদি কোনো ফরম্যাটের কিছু চেঞ্জ আনা হয় সেক্ষেত্রে কি এটা আনইথিক্যাল হবে স্যার? না, কোনো কোম্পানি ফরম্যাটের আপনি চেঞ্জ আনতে পারবেন, বাট দ্য ইনফরমেশন ইউ হ্যাভ টু, ইনফরমেশন কোনো মিস করা যাবে না। মানে এখানে যে ফরম্যাটে ইনফরমেশন গুলো চাওয়া হয়েছে সেই ইনফরমেশন গুলো আপনার থাকতে হবে। আপনি আপনার প্রেজেন্টেশনের জন্য ফরম্যাট চেঞ্জ করতে পারেন, স্লাইড মানে কি বলে, কোনোটা লেফট সাইড কোনোটা রাইট সাইড, এটা আপনি করতে পারেন, বাট ইনফরমেশন কোনোটাকে মিসিং করা যাবে না, এই সবগুলো ইনফরমেশন থাকতে পারে। জি স্যার।
তারপর হলো কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং 6.4, ইনভয়েস ফর কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারার 6. কিছু কিছু ফ্যাক্টরি আছে, কিছু কিছু কোম্পানি আছে যারা প্রোডাকশন করে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। তারা হলো আসলে ফর এক্সাম্পল, এক্সাম্পল দিই ক্লিয়ার হবে। মনে করেন আপনার একটা ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি আছে, সব ফুল কমপ্লায়েন্স আছে ফার্মাসিউটিক্যাল ফ্যাক্টরি। এখন বেক্সিমকোর নাপা প্রোডাকশন বাড়াতে হবে, ওর যে ক্যাপাসিটি ফ্যাক্টরিতে তার থেকে আরো লাগবে। এখন আপনার ফার্মাসিউটিক্যালস ফ্যাক্টরিতে এসে না বেক্সিমকো এসে বললো যে তুমি আমারে নাপা প্রোডাকশনটা করে দাও সেম ব্র্যান্ডে, প্রোভাইডেড মানে যেহেতু প্রোডাক্টটা বেক্সিমকোর, নাপা একটা ইম্পর্টেন্ট একটা প্রোডাক্ট, সে চাইবে না কোনো কোয়ালিটি কম্প্রোমাইজ করতে, তাই না? তার মতো করে সেম প্রোডাক্টটা করতে হবে। তাহলে না বেক্সিমকো বলে দিল যে ভাই র ম্যাটেরিয়াল আমি প্রোভাইড করবো, সবকিছু আমি প্রোভাইড করবো, আমার সেট আপ, আমার আমার টেকনিক্যাল লোক এনশিওর করার জন্য, কোয়ালিটি এনশিওর করার জন্য। আপনি শুধু আপনার মেকিং চার্জ নেবেন। মেকিং চার্জ মানে এই যে তৈরি করতে গিয়ে যে মেকিং চার্জটা হইতেছে, মানে মেশিন ইউজ করলেন, আপনার প্রিমাইস ইউজ করলাম, আপনার ম্যান পাওয়ার ইউজ করলাম, আপনার ইলেকট্রিসিটি ইউজ করলাম, এটার জন্য আপনাকে আমি মেকিং চার্জ হিসেবে 50 পয়সা করে দিব পার পিসে। আপনি অ্যাগ্রি করছেন, তার মানে আপনি এখানে পাচ্ছেন শুধুমাত্র মেকিং চার্জ, র ম্যাটেরিয়াল আপনার না, কোনো কিছু আপনার না, পারচেজ আপনাকে করতে হচ্ছে না। এই ধরনের কোম্পানিকে যে ধরনের ইনভয়েস রেজ করবে সেটা হলো 6.4, নট 6.3, কারণ সে প্রোডাক্টটা সেল করতেছে কাকে? পেক্সিমকোকে, পেক্সিমকোর সাথে তার কন্ট্যাক্ট, সো পেক্সিমকো, তখন সে ইউজ। খাওনি তো? খাইছি। কখন খাইছো? কখন খাইছো? সো ইটস এ কল 6.4. কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং, হ্যাঁ। তো আমরা এখন 6.4টা একটু দেখি। আমি কি এক্সাম্পলটা ক্লিয়ার হয়েছে? কারো কাছে কোনো কনফিউশন আছে এক্সাম্পলটা? নো। সো তার মানে সে শুধুমাত্র কাটিং মেকিং, মানে কাটিং মেকিং বা প্রোডাকশন চার্জ নিচ্ছে, প্রোডাকশন চার্জ নিচ্ছে, সিএম চার্জ বলে এটাকে বলা হয়, অথবা প্রোডাকশন বিল করছে, প্রোডাকশনের উপর বিল করছে, হ্যাঁ। সো কন্ট্রাকচুয়াল ম্যানুফ্যাকচারার, এটা লিখবে হলো 6.4, ইনভয়েস ফর কন্ট্রাকচুয়াল প্রোডাকশন, নেম অফ দ্য রেজিস্টার্ড পারসন, পিন অফ রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাড্রেস, হ্যাঁ, পারচেজার, হ্যাঁ। তো এখানে কি দিচ্ছি আমি? সিরিয়াল নাম্বার, টাইপ অফ ইনপুট আউটপুট গুডস, ডিটেলস অফ সাপ্লাই, কোয়ান্টিটি। সো এখানে কোনো বিল হচ্ছে না কিন্তু। মানে আপনি প্রোডাকশনটা করে ফ্যাক্টরি থেকে, আপনার ফ্যাক্টরি থেকে বেক্সিমকোর ওয়্যার হাউসে পাঠিয়ে দিচ্ছেন, হ্যাঁ, আপনার ফ্যাক্টরি থেকে বেক্সিমকো ওয়্যার হাউসে পাঠিয়ে দিচ্ছেন, তাই না? সেটার জন্য আপনি দিবেন হলো 6.4। আপনাকে বেক্সিমকো এর জন্য আপনাকে দিচ্ছে মেকিং চার্জ, মেকিং চার্জ 50 পয়সা পার পিস। এক্ষেত্রে আপনার কোনো র মেটেরিয়াল ইউজ হচ্ছে না, কিছু হচ্ছে না, তখন আপনি দিচ্ছেন হলো 6.4, যেটার মধ্যে ইনপুট মানে কি কি
কি ইনপুট হয়ে আসলো, মানে যেটা ইনপুট গুডস, মানে র মেটেরিয়াল যখন আসছে সেখানে আপনি, বা আউটপুট গুডস এখানে আপনি ই করতেছেন, ইনফরমেশন দিচ্ছেন। হ্যাঁ, বিশেষ করে হলো পণ্য সরবরাহটা, ইনপুট হলো মানে র মেটেরিয়াল ফেরত যাচ্ছে, ওইটা হলো ইনপুট। আর আউটপুট গুডস মানে আপনি প্রোডাকশন করে পাঠিয়ে দিচ্ছেন কোয়ান্টিটি। প্রাইস নাই কিন্তু, দেখছেন না? ওকে, ক্লিয়ার? জি স্যার। তারপর যাই হলো আমরা 6.5, 6.5, ট্রান্সফার অফ গুডস। ট্রান্সফার অফ গুডস 6.5 মানে আপনার ফ্যাক্টরিতে আপনি প্রোডাকশন, মানে আপনি ফ্যাক্টরিতে প্রোডাকশন করতেছেন, শার্ট প্রোডাকশন করতেছেন। শার্ট প্রোডাকশন করতে গিয়ে আপনার যে ফ্যাব্রিক্সটা তৈরি হয়েছে, সেই ফ্যাব্রিক্সে আপনার কালার করতে হবে, ফ্যাব্রিক্সটা কালার করতে হবে। কালার করার জন্য আপনি ডাইং ফ্যাক্টরিতে পাঠাচ্ছেন, আরেকটা ফ্যাক্টরিতে আপনার অথবা অন্য কোনো কোম্পানিতে, সেটা আবার আরেক লোকেশন। পণ্যটা আপনার ফ্যাক্টরি থেকে ট্রান্সফার হয়ে আরেকটা ফ্যাক্টরিতে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি ইউজ করতেছেন হলো 6.5, ট্রান্সফার অফ গুডস। বুঝতে পারলাম? জি স্যার। তাহলে এখন ফর্মটা দেখি কিরকম। স্যার 6.5 সাধারণত যারা সেন্ট্রাল রেজিস্টার অর্গানাইজেশন আছে তারাই হলো 6.5টা ইউজ করে। মানে ওই যে বলছিলাম, একটা ওয়্যার হাউস থেকে আমি আরেকটা ওয়্যার হাউসে পাঠাচ্ছি, হ্যাঁ, একটা শোরুম থেকে আমি আরেক শোরুমে পাঠাচ্ছি, কিন্তু সেল তো না, সেক্ষেত্রে আমি 6.5 ইউজ করছি। ইনভয়েস ফর ট্রান্সফার অফ গুড অফ সেন্ট্রাল, মানে আমার সেন্ট্রাল ওয়্যার হাউস থেকে আমি পণ্যটা পাঠাচ্ছি হলো অন্য একটা ফ্যাক্টরি, মানে ইসে, আমার শোরুমে। আমি নাপা প্রোডাকশন করতেছি আমার ফ্যাক্টরিতে, এখন আমি এখান থেকে চিটাগাং এর ওয়্যার হাউসে পাঠাচ্ছি। তো চিটাগাং ওয়্যার হাউসে পাঠাতে গেলে আমাকে 6.5 ইস্যু করতে হবে। তাহলে কি লিখতেছি, নেম অ্যাড্রেস অফ দ্য সেন্ডিং সাপ্লাই, মানে ওয়্যার হাউসের সেন্ডিং কোনটা আর রিসিপেন্ট, এক ওয়্যার হাউস থেকে আরেক ওয়্যার হাউস। এটার একটা ইনভয়েস হচ্ছে, ডেট অফ ইস্যু হচ্ছে, টাইম অফ ইস্যু, কখন পাঠাচ্ছি, হ্যাঁ, কি সিরিয়াল নাম্বার, গুডস, কোয়ান্টিটি, ভ্যালু, পণ্যের ভ্যালু কত, অ্যাপ্লিকেবল ট্যাক্স, হ্যাঁ, এর এর ট্যাক্স অ্যামাউন্টটা কত, ভ্যাট অ্যামাউন্টটা কত, বসিয়ে দিচ্ছি। সো ইটস এ 6.5। ক্লিয়ার? হুম, ক্লিয়ার? ক্লিয়ার স্যার। 6.6, সার্টিফিকেট অফ ফর ট্যাক্স ডিডাকশন অ্যাট সোর্স। 6.6। আচ্ছা, আমরা কি উইথ হোল্ডিং ট্যাক্স নিয়ে ডিসকাশন করেছিলাম? ক্যান ইউ, ক্যান এনিওয়ান রিকল উইথ হোল্ডিং ট্যাক্স? কেটে রাখতে হয় বিল থেকে, হ্যাঁ, হ্যাঁ, স্যার উইথহোল্ডিং নিয়ে আলোচনা হ্যাঁ, করেননি স্যার? স্যার আলোচনা হয়নি। আলোচনা, না হয় স্যার। নাই। আলোচনা হয়। ওকে, ফাইন। আচ্ছা, তাহলে এটা আমরা আলোচনা করব। তো এখন আমরা একটু জেনে রাখি ওইটার জন্যই 6.6, মানে আমার বিল থেকে আমি, যখন আপনাকে কেউ ইনভয়েস রেজ করতেছে, মনে করেন আপনি পারচেস করছেন, হ্যাঁ, আপনি পারচেস করেছেন, আপনাকে বিল দিয়েছে, বিল দিয়েছে, এটার মধ্যে লেখা আছে 100 টাকা পারচেস,
15 টাকা ভ্যাট, 6.3 দিয়েছে আপনাকে। কি দিয়েছে? 6.3। আপনি হলো একটা কোম্পানি, উইথহোল্ডিং এন্টিটি কোম্পানি। তাহলে আপনার দায়িত্ব হলো বিলটা কেটে রাখা, ভ্যাটটা কেটে রাখা। সো যে এটা কেটে রাখবো সেই সার্টিফিকেটটা দিব আমি 6.6। আমরা উইথহোল্ডিং এন্টিটি নিয়ে ডিসকাশন করব কিছু পরে। হ্যাঁ, যে ফর্মটা দিব সেটা হলো 6.6। তো আগে আমরা 6.6 ফর্মটা দেখি, তারপর আমি উইথহোল্ডিং নিয়ে ডিসকাশন শুরু করব। এটা কেন আমরা ডিসকাশন করিনি, মানে আমাদের কি ই ছিল মনে হয় না? ঠিক আছে, ফর্ম, ফর্মটাকে দেখে নিই। উইথহোল্ডিং সার্টিফিকেট, তো যেটা কেটে রাখতেছি সেই সার্টিফিকেটটা আমরা এইভাবে ইস্যু করব। এটা আমরা আরো পরে দেখি, আমরা আগে উইথহোল্ডিং এন্টিটিটা একটু ডিসকাশন করে নিই। হ্যাঁ, তারপর আমরা এটা আবার দেখবো। হ্যাঁ, তো তখন এটা আরো বেশি ক্লিয়ার হবে। হ্যাঁ, এটা কি শো হচ্ছে না? সার্টিফিকেটটা কি দেখা যাচ্ছে না? ও না, মনে হয় দেখা যাচ্ছে না। না স্যার। দেখা যায় না। শেয়ার হয়নি। স্যার এবার দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা, উইথহোল্ডিং সার্টিফিকেট। তো এটার মধ্যে কি আছে দেখেন, দিস ইজ টু সার্টিফাই দ্যাট ভ্যাট হ্যাজ বিন ডিডাক্টেড at source from the supplier having VAT deduction at source in accordance with section 49. VAT so deducted has been deposited in the government treasury by book transfer চালান a copy. তো সাপ্লায়ার নেম, যে পরিমাণ ট্যাক্স, পিন নাম্বার, যার নামে কেটে রাখতেছেন, অ্যামাউন্ট কত, কত টাকা ভ্যাট কাটছেন, ভ্যাট অ্যামাউন্ট কত, কত টাকা ভ্যাট কাটছেন, কেটে সার্টিফিকেটটা ইস্যু করতেছে। কে ইস্যু করতেছে? যিনি পারচেস করতেছে। পারচেস করতেছে যিনি, সে এই সার্টিফিকেট ইস্যু করতেছে। হ্যাঁ, তার মানে যখন আপনি পারচেস করবেন, আমাদের কোশ্চেন এখন দাঁড়ায়, ভাই আমাকে তো বিল দিছে, ইনভয়েস দিয়েছে, ইনভয়েস দিয়েছে, 6.3 দিয়েছে, চালান দিয়েছে, এখন আমি এই বিল থেকে ভ্যাট ডিডাকশন করব কি করব না? কোশ্চেন হলো এটা। তো আপনার আনসারটা হবে হলো ডিডাকশন করব, এবং ডিডাকশন করে 6.6 দিয়ে দেব। এখন কোশ্চেন হলো উইথহোল্ডিং এন্টিটি কারা? আপনার নেক্সট কোশ্চেনটা হবে হলো কাদেরকে আমরা উইথহোল্ডিং এন্টিটি দিয়েছি, মানে কাদেরকে সরকার, এনবিআর পাওয়ার দিয়েছে যে ডিডাকশন করে, সেই লিস্ট আমরা এখন দেখব। ক্লিয়ার? ক্লিয়ার? জি স্যার। স্যার ট্যাক্স এন্ড ভ্যাট দুইটাই সোর্সে কেটে রাখা যায় এমন কোন ইনভয়েস আছে কি? হ্যাঁ, হ্যাঁ, আমি আমি ভ্যাটটাই নিয়ে ডিসকাশন করতেছি। ট্যাক্সটা তো কেটে রাখতেই হয়, ভ্যাটটাও কাটতে হয় কিনা সেটাই তো আপনাদের কোশ্চেন। এটা আমরা ক্লিয়ার করতেছি আজকে। এটা কি দেখা যাচ্ছে? আগে এটা দেখি, শেয়ার হয়নি মানে না?
তাহলে আজকে ডিসকাশন করবো না, আমরা উইথ হোল্ডিং এন্টিটিটাই ইম্পর্টেন্ট ডিসকাশন করবো। আচ্ছা, এরপরে আছে হলো ক্রেডিট নোট, ডেবিট নোট, দ্যাট উইল ডিসকাস লেটার। আমরা আজকে তাহলে কি কি মানে ফর্ম দেখলাম? 6.1, 6.2, 6.2.1, 6.3, 6.4, 6.5 and 6.6. So now the question is 6.6. Let's come to the discussion. এটা আজকে আমরা ক্লিয়ার হয়ে যাব। হ্যাঁ, বলবেন কিছু? ও আচ্ছা আচ্ছা। জি, ব্যাড। সো আমাদের এখন ডিসকাশন পয়েন্টটা ছিল উইথ হোল্ডিং এন্টিটি। এই স্লাইডটাকে আমরা ইগনোর করে গেছিলাম লাস্ট ক্লাস, তাই না? হুম, এটুকু পর্যন্ত আমরা ডিসকাস করেছিলাম, তাই না? ক্লিয়ার? বোঝা যাচ্ছে? ইজ ইট? হ্যাভ ইউ ডিসকাস দিস স্লাইড উইথ হোল্ডিং এন্টিটি? স্যার জি স্যার বলা হ্যাঁ, আছে বলা আছে স্যার। পড়েছিলাম? না স্যার পড়াননি স্যার, এটা পড়াননি স্যার। করেন। আচ্ছা, উইথ হোল্ডিং এন্টিটি মানে কি? প্রথম হলো উইথ হোল্ডিং এন্টিটি মানে হলো ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা গভর্নমেন্ট, হ্যাঁ, এনবিআর, এটা এনবিআর কিছু 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 অর্গানাইজেশনকে দায়িত্ব দিয়েছে, মানে পারমিট করেছে টু ডিডাক্ট ভ্যাট অ্যাট সোর্স। এনবিআর কিছু কিছু অর্গানাইজেশনকে, এনটিটিকে পারমিট করেছে ভ্যাট ডিডাকশন করার জন্য। সেইটাকে আমরা বলতেছি উইথ হোল্ডিং এন্টিটি। তো কাদের কি করেছে? গভর্নমেন্ট এন্টিটি, all government organizations under the category of withholding entity. Second point is non-government organization, NGO, which is approved from the NGO Affairs Bureau অথবা সোশ্যাল ওয়েলফেয়ার। সাধারণত এনজিও লাইসেন্স দুইটা জায়গা থেকে পাওয়া যায়, আইদার এনজিও অ্যাফেয়ার ব্যুরো অর সোশ্যাল ওয়েলফেয়ার। ওকে, সো গভর্নমেন্ট এন্টিটি, non-government organization under the category of withholding entity. Third point is limited company. Limited company means public limited, private limited, all kinds of limited company. They are under the consideration of withholding. Fourth point is educational institutions of secondary level. যারা মাধ্যমিক লেভেলের উপরে আছে তাদেরকে উইথহোল্ডিং এন্টিটি বলেছি, প্রাইমারি লেভেলে গুলো না। ব্যাংক, ইন্স্যুরেন্স কোম্পানি, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন, all are under the category of withholding entity. So লিমিটেড কোম্পানির মধ্যে কিছু আবার ব্রাঞ্চ অফিস আছে, লিয়াজন অফিস আছে, সেগুলোকে কোম্পানি অ্যাক্টের ডেফিনেশনে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে নিয়ে আসা হয়েছে। সো তাদেরকে সরকার পারমিট করছে যে তুমি যখন কোনো একটা বিল পাবা, ইনভয়েস পাবা, মানে পারচেস করতেছো, পারচেস করার সময় যে ভ্যাটটা তোমার থেকে নিচ্ছে, মানে যে 6.3টা তুমি পাইছো, সেই বিল থেকে তুমি ভ্যাট ডিডাকশন করবা কি করবা না, সেটার পারমিশন দিয়েছে কে? গভর্নমেন্ট। কাদেরকে? এই সকল অর্গানাইজেশনকে। এর বাইরে যারা আছে তাদেরকে পারমিশন দেয়নি ভ্যাট কাটা। ক্লিয়ার? যেমন প্রোপাইটারশিপ কোম্পানি, পার্টনারশিপ কোম্পানি,
তাদের কি পারমিশন দিয়েছে উইথহোল্ডিং এন্টিটি করার? না স্যার। তো আমরা আগে এখন বুঝে গেলাম প্রথমে যে এই সকল অর্গানাইজেশন যখন কোনো বিল পাবে, বিল পেলে বিলের উপর ভ্যাটটা ডিডাকশন করবে কি করবে না। ওকে, এখন যাই গভর্নমেন্ট এন্টিটির মধ্যে কি কি আছে আরো, এটা আরো সাব হেড করলো যে গভর্নমেন্ট মিনিস্ট্রি, ডিভিশন, ডিপার্টমেন্ট। হ্যাঁ, সো অল আর আন্ডার দ্য ক্যাটাগরি অফ গভর্নমেন্ট। সেমি গভর্নমেন্ট অর্গানাইজেশন বা অটোনোমাস বডি যেমন হলো আমাদের আইসিএবি, আইসিএমইবি, আইসিএসবি সব আর অটোনোমাস বডি। হ্যাঁ, তারপর স্টেট ওন এন্টারপ্রাইজ যেমন হলো পাট কল, চিনি কল। হ্যাঁ, তারপর বিভিন্ন ধরনের ফ্যাক্টরি আছে সরকার রান করে। হ্যাঁ, দে আর আন্ডার দ্য ক্যাটাগরি অফ গভর্নমেন্ট। লোকাল অথরিটি যেমন সিটি কর্পোরেশন, পৌরসভা, কাউন্সিল। হ্যাঁ, তো এগুলোকে উইথহোল্ডিং এন্টিটি গভর্নমেন্টের আন্ডারে পড়েছে। হ্যাঁ, তো এখন কোশ্চেন, এখন হলো আপনার নেক্সট কোশ্চেন যে উইথহোল্ডিং এন্টিটি, আপনি তো এখন একটা কোম্পানিতে জব করতেছেন, ধরেন আপনি একটা কোম্পানিতে জব করতেছেন, আপনি হলো কোম্পানির ম্যানেজার, আপনি পারচেজ করতেছেন, বিভিন্ন পারচেজ আসতেছে, আপনার কাছে বিল আসতেছে। এখন বিলের মধ্যে কি দেখতেছেন? ইনভয়েস আসছে, 6.3 আসছে। ওকে, এবং প্রোডাক্টের নামটা লেখা আছে, 6.3ও আছে। হ্যাঁ, এখন আপনার কাছে কোশ্চেন হচ্ছে 6.3 আছে এবং চালানের কপিও হয়তো দিয়েছে। 6.3 মানে একটা চালান, ভ্যাট পেমেন্ট চালান। Okay, সবই আসছে আপনার কাছে। এখন আপনি কোম্পানির ম্যানেজার, আপনার প্রধান কাজটা কি? ভ্যাটটা ডিডাকশন করা কি করানো? ফার্স্ট আনসার এটা দেন। আপনার তো লিমিটেড কোম্পানি, কি আনসার হবে আপনার? জি স্যার, কাটবো, কেটে রাখবেন। ভ্যাটটা কেটে রাখবো, কাট- ফাইন। ওকে, এখন হলো নেক্সট হলো ক্যাটাগরি হলো কোন বিলের উপর কাটবো, কোন বিলের উপর কাটবো না। ওকে, হুম, এইখানে আমার আনসারটা আছে, এই স্লাইডে কি আছে? যে সকল ইনভয়েস আপনার কাছে পেয়েছেন যার ভ্যাট পারচেজ ভ্যালুর উপর ভ্যাট 15% ধার্য করা হয়েছে, স্ট্যান্ডার্ড রেট যেটা ধার্য করা, হ্যাঁ, 15%, সেই সকল বিলের উপর আমি ভ্যাট ডিডাকশন করব না। যেমন এক্সাম্পল দিচ্ছি, যেমন হলো ইলেকট্রিসিটি বিল, মোবাইল বিল, গ্যাস বিল, এগুলো সব বিলের উপর 15% ভ্যাট ধার্য করা। এই বিলের উপর আমি পানির বিল, অথবা আপনি একটা পণ্য ক্রয় করেছেন, যে পণ্যটার গায়ে 15% ভ্যাট ইম্পোর্ট মানে পেমেন্ট করে আপনাকে বিলটা করেছে, 15% ভ্যাট দিয়েছে, আপনি তখন সেই বিলের উপর ভ্যাট ডিডাকশন করবেন না। তার মানে আপনি ভ্যাট সহ ওকে পেমেন্ট করবেন। 100 টাকা বিল, 15 টাকা ভ্যাট, মানে 115 টাকা। তাহলে আপনি পেমেন্ট করতেছেন হলো 115 টাকায়। ট্যাক্সের ইস্যুটা পরে, ট্যাক্স যদি কাটতে হয় কাটবেন, সেটা অন ট্যাক্সের চ্যাপ্টার, আই এম নট কনসার্ন অ্যাবাউট ট্যাক্স, আমি ভ্যাটটা বুঝাচ্ছি। হ্যাঁ, তাহলে প্রোভাইডেড he has to produce 6.3 in your name, in your company। ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। না, এটাও আসতেছে না। তারপর কি বললো? যে সকল পণ্য সরবরাহ করতে, থার্ড স্কেজুলে বলা আছে, তৃতীয় তফসিলে যে সকল পণ্যের সেবার কথা বলা আছে, সেই সকল পণ্যের বিল যদি আপনি পান, তাহলে আপনার ম্যান্ডেটরি ভ্যাট ডিডাকশন করতে হবে। যেমন হলো প্রকিউরমেন্ট প্রোভাইডার, সাপ্লায়ার, সাপ্লায়ার যদি কোনো বিল দেয় আপনাকে, মানে আপনাকে আপনাকে আপনি কি চাচ্ছেন? একটা সাপ্লায়ার আপনার কোম্পানিতে টিস্যু পেপার সাপ্লাই করে, টিস্যু পেপার সাপ্লাই করে শুধু, তাহলে সে হলো সাপ্লায়ার ক্যাটাগরিতে থার্ড স্কেজুলে চলে গেছে। তাহলে অবশ্যই
ভ্যাট ডিডাকশন করতে হবে। এই ক্ষেত্রে সে যদি 6.3ও দেয় এবং তার যদি প্রকিউরমেন্ট প্রোভাইডার হিসেবে সে ট্রিট হয়, হ্যাঁ, তাহলে অবশ্যই বিডিএস কাটতে হবে থার্ড স্কেজুল অনুসারে। প্রথম যেটা এক্সাম্পল দিয়েছি, সাধারণত 15% ভ্যাট ইম্পোজ করে ওই বিলের উপর যারা ম্যানুফ্যাকচারার, তারাই সাধারণত 15% ভ্যাট ইম্পোজ করে। যেমন আমি কিছুক্ষণ আগে এক্সাম্পল দিলাম, যেমন পানির বিল, গ্যাস বিল, ওয়াটার, ইলেকট্রিসিটি বিল, দে আর দ্য ম্যানুফ্যাকচারার, তাই না, প্রোডাকশন করে, হ্যাঁ, তারা 15% ভ্যাট। আপনি একটা ব্যাটারি কিনেছেন, ব্যাটারি, হ্যাঁ, ম্যানুফ্যাকচারের কাছ থেকে কিনেছেন, 15% ভ্যাট ইম্পোজ করছে, সেক্ষেত্রে কিন্তু ওই প্রথম 6.3 দিয়েছে, ভ্যাট কাটতে হবে না। কিন্তু ওই ব্যাটারিটা আপনি একটা সাপ্লায়ারের কাছ থেকে কিনেছেন, সরবরাহকারীর কাছ থেকে, তাহলে আপনার সে কিন্তু 15% ভ্যাট ইম্পোজ করতেছে না। সরবরাহকারীর উপর ভ্যাট কত মনে হয়, 7.5 নাকি 10%? 10%, না, 10% কাটতেছে, তখন 10%-এর উপর আপনি ভ্যাটটা কেটে রাখবেন। সে কিন্তু 6.3 দিয়েছে, সে আপনাকে ভ্যাট পেমেন্ট করে দিয়েছে। ধরেন 100 টাকা সাপ্লাই করছে ব্যাটারি, সাপ্লাই, ভ্যাট দিল কত, 10 টাকা, মানে 110 টাকা, আপনি 10 টাকা আবার কেটে রাখবেন। এখন আপনার কোশ্চেনটা দাঁড়াচ্ছে, তাহলে তো সে দুইবার দিয়ে দিল, স্যার ও তো একবার 6.3 এর মধ্যে 10 টাকা ভ্যাট পেমেন্ট করছে, আবার আপনি কেটে রাখছেন 10 টাকা, তাহলে দুইবার দিয়ে দিল না, 20 টাকা? হ্যাঁ, দুইবার দিয়েছে। সে নিবে হলো, আপনার সার্টিফিকেটটা হবে হলো 6.6। কি হচ্ছে, আপনার সার্টিফিকেটটা কিছুক্ষণ আগে দেখালেন যে 6.6, মানে উইথ হোল্ডিং এন্টিটি হিসেবে আপনি ডিডাকশন করে রাখছেন, সেই সার্টিফিকেট অনুসারে সে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিবে। এটা আমরা আসবো when we start increasing adjustment and decreasing adjustment, মানে ফর্ম নাম্বার 6.7 and 6.8 ডিসকাস করব। এটা মনে হয় আজকে করবো না, ওভারলোড হয়ে যাবে। ক্লিয়ার? আজকে আমরা দেখতেছি হলো ডিডাকশনের কথাটা বলছি। কারা কাটবে 6.3? যারা থার্ড স্কেজুলে যে লিস্টে আছে, যেমন অডিট ফি থার্ড স্কেজুলে বলা আছে, কনসালটেন্সি ফি থার্ড স্কেজুলে লিস্টটা দেওয়া আছে। তার মানে অডিট ফি, এখন আমি অডিটর, বিল করেছি, বিল হলো 1 লক্ষ টাকা, অডিট ফি হলো 1 লক্ষ টাকা, ভ্যাটও 15%, 1,15,000 টাকা, বিলটা পাঠিয়ে দিয়েছি কাস্টমারের কাছে, ক্লায়েন্টের কাছে। ক্লায়েন্ট এখন ভ্যাট ডিডাকশন করবে কি করবে না? অবশ্যই করবে, কারণ অডিট অডিট ফি থার্ড স্কেজুলে বলা আছে, থার্ড স্কেজুলে লিস্টটা দেওয়া আছে, 15% কিন্তু ধার্য করছে, কিন্তু করার কিচ্ছু করার নেই, ওটা হলো রিডিউস রেটেই যাবে। থার্ড স্কেজুলে যেহেতু লিস্ট নাম্বার, তাহলে ম্যান্ডেটরি ভ্যাট ডিডাকশন সে 15,000 টাকা কেটে রাখবে। তাহলে আমি অ্যাজ এন অডিটর একবার 15,000 টাকা ভ্যাট দিয়েছি এই কাস্টমারের এগেইনস্টে, আবার আমার কাস্টমার আরো 15,000 টাকা কেটে রাখলো, মানে 30,000 টাকা, তাহলে আমি আমার রিটার্নে সেই 15,000 টাকা ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট নিব, which we will discuss in our next class. Okay? জি স্যার। ফর লিস্টেড সার্ভিস, মানে যে সকল কিছু সার্ভিস লিস্টিং দেওয়া আছে, ওই যে থার্ড স্কেজুলে আছে, বিডিএস কাটতে হবে। হ্যাঁ, ফর আদার সার্ভিস 15% ভ্যাট, যেগুলো অন্যান্য সেবা 15% ভ্যাট আছে, সেগুলোর আবার বিডিএস অ্যাপ্লিকেবল হবে না, প্রোভাইডেড দ্যাট হি হ্যাজ টু প্রডিউস 6.3। হ্যাঁ, তার মানে ওই যে পণ্য বা সেবা যারা 15% ভ্যাট ইম্পোজ করে তাদের উপর বিডিএস কাটতে হচ্ছে না। যে সকল সেবা বা পণ্য তৃতীয় তফসিলে উল্লেখ আছে তাদের উপরেই আমার বিডিএস কাটতে হবে। এক্সেম্পটেড গুড যেটা প্রথম তফসিলে বলা আছে সেটার উপরও বিডিএস কাটতে হবে, কারণ প্রথম তফসিলে কি এক্সেম্পটেড গুডস, মানে 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 করমুক্ত পণ্য, করমুক্ত পণ্য, সেগুলোর উপর তো আমার ভ্যাট ডিডাকশনের ইস্যু আসতে হতো না। জিরো রেটেড ভ্যাট লাস্ট সেশনে ডিসকাস করেছি, মানে যারা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি জিরো রেটে ভ্যাট দেয় তাদেরকেও আমি ভ্যাট ডিডাকশন করতে হবে না, বিডিএস অ্যাপ্লিকেবল না সেলের উপর, হ্যাঁ, তাই না? তার থেকে যদি আমি কোনো পারচেস করি, বিডিএস নট অ্যাপ্লিকেবল। ক্লিয়ার? স্যার ফর কারো কোনো আদার কোশ্চেন আছে? স্যার বলবেন। একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন।
স্যার ওই যে দুইবার কাটার বিষয়টা কি একটু আরেকবার বলবেন স্যার? এইটা আসলে দুইবার কাটার বিষয়টা আমি অবশ্যই অবশ্যই আপনাদেরকে ক্লিয়ার করব ইন দা নেক্সট ক্লাস। আপাতত একটু জেনে রাখেন যে দুইবার কাটছে মানে যে আপনাকে ডাবল ট্যাক্স দিয়ে দিলেন, জিনিসটা তা না। ওকে, তাহলে আমাকে কি নিশ্চয়ই আমাকে কোনো একটা ফর্মুলা আছে, যে ফর্মুলাতে আমি একবার ভ্যাট দিয়েছি, প্রোডাক্টটা ডেলিভারি হওয়ার সময় ভ্যাট দিয়েছি, আবার কাস্টমার আমার থেকে পাওয়ার পর আমার উপর আবার ভ্যাটটা কেটে রাখলো, তাহলে আমার ডবল হয়ে গেল। তাহলে আমাকে যে কেটে রাখছে সেটা আমি কিভাবে আমি এটাকে রিটার্ন পাবো, এনবিআর এর কাছ থেকে রিটার্নে কিভাবে এটাকে আমি অ্যাডজাস্টমেন্ট নিব, সেটা আমরা ডিসকাশন করবো ইন নেক্সট ক্লাস। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্টের ওয়ান ইজ ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, অ্যানাদার ওয়ান ইজ ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। উই উইল ডিসকাস হাউ দ্যাট উই উইল ফিল ইট আপ দ্য ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং। জাস্ট আপনারা ধৈর্য সহকারে আর দুইটা সেশন মানে অ্যাটেন্ড থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে। ওকে, স্যার 4 নম্বরটা একটু বুঝাই দেন স্যার একবার। 4 নম্বর 1 2 3 4 মানে আদার সার্ভিস 15%, না? জি স্যার। ওই যে যে অন্য অন্য সেবা, যে সেবাটা থার্ড স্কেজুলে নাই লেখা, যে সেবাগুলো অন্য কোথাও লেখা নাই কিন্তু 15% ভ্যাট ধার্য করছে, সেক্ষেত্রে আপনি ভ্যাট কাটবেন না। বুঝতে পারছেন? বিডিএস অ্যাপ্লিকেবল হচ্ছে না, প্রোভাইডেড কি 6.3টা নিচ্ছেন, ভ্যাট চালান কপিটা নিচ্ছেন। তার মানে স্যার এটাতে সামারি বোঝা যাচ্ছে যে তৃতীয় তফসিল যারা লিস্ট আছে তাদের উপরই ভ্যাটটা ডিডাকশন করতে হচ্ছে, তৃতীয় তফসিলে যে লিস্ট আছে। তার মানে আমার তৃতীয় তফসিলটা খুব ভালো মতো মনে রাখতে হবে যে এই ধরনের সেবা বা প্রোডাক্ট যদি কেউ সরবরাহ করে তাহলে তৃতীয় তফসিল অনুসারে বিডিএসটা অ্যাপ্লিকেবল হচ্ছে। আর এসআরওর মাধ্যমে কিছু লিস্ট দেওয়া আছে, সেবার কথা বলা আছে, সেক্ষেত্রেও বিডিএস অ্যাপ্লিকেবল, মানে ভ্যাট ডিডাকশন করতে হচ্ছে। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। এটা বলছে হলো কালেকশন, ইম্পোর্টেশন অফ সার্ভিস। হ্যাঁ, যে ইন কেস অফ মেকিং পেমেন্ট বাই আনরেজিস্টার্ড সার্ভিস রিসিভার, আনরেজিস্টার্ড সার্ভিস রিসিভার থেকে যদি কোনো সেবা নেওয়া হয় তাহলে সাধারণত ব্যাংক কেটে রাখে 15%। রেজিস্টার হলে, এটা আমাদের এখন ইম্পর্টেন্ট না। আচ্ছা, এইখানে এটা যাই, এটা দিয়ে শেষ করি যে কালেকশন সেম, ওই যে কালেকশন অফ ভ্যাট মানে উইথ হোল্ডিং এন্টিটির মধ্যেই পড়তেছে। যখন আপনি ট্রেড লাইসেন্স ইস্যু করবেন, ট্রেড লাইসেন্স রিনিউ করবেন, বা এই ধরনের কোনো কাজ করবেন সার্ভিস, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে যিনি অথরিটি, ট্রেড লাইসেন্সটা ইস্যু করার অথরিটি, তাদেরকে একটা ক্ষমতা দিয়েছে ভ্যাটটা কালেক্ট করার জন্য উইথ হোল্ডিং এন্টিটি হিসেবে। যেমন হলো সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনে যখন যান আপনি ট্রেড লাইসেন্স ইস্যু করতে যাবেন, তাদেরকে ক্ষমতা দিয়েছে যে তুমি 15% ভ্যাট কেটে রাখো, নিয়ে নাও, কালেক্ট করো। কেটে রাখো না, কালেক্ট করো। রিনিউ করতে গেলেও 15% ভ্যাট কালেক্ট করো, এদের। যেমন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অর্গানাইজ, অটোনোমাস, বুঝতে পারো, এরকম আর কি। স্যার তারপর কোন হলো, স্যার কোন অ্যামাউন্টের পর হ্যাঁ, তারা 15% কেটে রাখবে? ও যেটা আপনার ট্রেড লাইসেন্স ফি, ট্রেড লাইসেন্স ফি, গভর্নমেন্ট ফি যেটা, হ্যাঁ, ট্রেড লাইসেন্স ফি এর উপর। আচ্ছা আচ্ছা হ্যাঁ, স্যার বুঝতে এখন ট্রেড লাইসেন্স ফি বিভিন্ন নেচার অফ বিজনেসে বিভিন্ন হতে পারে, বিভিন্ন রকম হয়, সেটার উপর সেম কিছু। ওই যে রয়্যালটি আছে, রেভিনিউ শেয়ারিং আছে, কমিশন, গভর্নমেন্টের, গভর্নমেন্ট অনেক সময় কিছু বিজনেস করে সেগুলো রেভিনিউ শেয়ারিং করে, হ্যাঁ, বা গভর্নমেন্ট লাইসেন্স দেয় রেভিনিউ শেয়ারিং মডেলে, কমিশন গভর্নমেন্টের সাথে কাজ করে কমিশন দেয়, চার্জ করে, অটোনোমাস বা লোকাল অথরিটি এই ধরনের হয়। সেক্ষেত্রে গভর্নমেন্টে পেমেন্ট করার সময় গভর্নমেন্ট কালেকশন করবে ভ্যাটটা। যেমন হলো মনে করেন বিটিআরসি একটা অটোনোমাস বডি, বিটিআরসি বাংলাদেশ টেলিকম রেগুলেশন কমিশন। তো বিটিআরসি বিভিন্ন ধরনের লাইসেন্স ইস্যু করে, কি ধরনের, অনেক ধরনের টেলিকমিউনিকেশন লাইসেন্স। তার সাথে আন্ডারস্ট্যান্ডিং থাকে যে তুমি যে রেভিনিউ শেয়ার করবে, রেভিনিউ আর্ন করবে, তার 50% বা 40% তুমি আমাকে দিয়ে দিবা। তাহলে এই যে 40% তুমি আমাকে রেভিনিউ দিচ্ছ, সেই রেভিনিউর উপর গভর্নমেন্ট আরো ভ্যাট কালেক্ট করবে 15%। ক্লিয়ার? Yes, sir. গভর্নমেন্টের দায়িত্ব এরকম, এই ধরনের বিজনেস। যেমন রয়্যালটি আছে,
তারপর হলো রেভিনিউ শেয়ারিং আছে, যেটাই হোক এই ধরনের বিজনেসের ক্ষেত্রে 15% গভর্নমেন্টের দায়িত্ব দিয়েছে কালেকশন করার। আচ্ছা, স্পেস রেন্টের উপর 15% ভ্যাট অ্যাপ্লিকেবল। স্পেস রেন্ট মানে স্পেস রেন্ট, অফিস রেন্টের উপর 15% ভ্যাট অ্যাপ্লিকেবল, তাই না? আমরা দেখছি না অফিস রেন্ট 15%, বাট কিছু এক্সেপশন আছে। ফার্স্ট এক্সেপশন হলো যারা, যদি কোনো প্রোডাকশন ম্যানুফ্যাকচারিং পারপাসে ইউজ হয়, তার মানে ফ্যাক্টরি রেন্টের উপর ভ্যাট 15% অ্যাপ্লিকেবল না। ক্লিয়ার? ও জি স্যার। হ্যাঁ। রেসিডেন্সিয়াল পারপাস মানে বাসা ভাড়া নিছি, কিন্তু বাসাটা হলো আমি কমার্শিয়াল পারপাস ইউজ করতেছি না, রেসিডেন্সিয়াল পারপাস, সেক্ষেত্রে আমার 15% ভ্যাট অ্যাপ্লিকেবল না। আমি একটা কমার্শিয়াল স্পেস নিয়েছি, কিন্তু ওই কমার্শিয়াল স্পেসটা 150 স্কোয়ার ফিটের নিচে, তাহলেও আমার জন্য 15% ভ্যাট অ্যাপ্লিকেবল না। আইটিইএস, ইনফরমেশন টেকনোলজি এনেবল সার্ভিস যারা প্রোভাইড করে, যারা সফটওয়্যার রিলেটেড বিজনেস করে, আইটিইএস যারা বিজনেস করে, তাদের জন্য 15% ভ্যাট অ্যাপ্লিকেবল না। ক্লিয়ার? জি স্যার। শোরুম রান বাই ওমেন এন্টারপ্রেনার্স, মানে যদি কোনো মহিলা উদ্যোক্তা কোনো শোরুম বিজনেস করে, শোরুম নেয়, দোকান ভাড়া নেয়, সেটার উপরও 15% ভ্যাট অ্যাপ্লিকেবল হবে। ক্লিয়ার? জি স্যার। এটা আমরা অলরেডি ডিসকাস করেছি, এই যে সাপ্লাই মানে সেম জিনিসটা, বিডিএস নট অ্যাপ্লিকেবল। সাপ্লাই অফ গুডস থ্রু ইনভয়েস মেনশনিং 15% ভ্যাট। সাপ্লাই অফ গুডস ফার্স্ট স্কেজুলে যা আছে সেগুলোর উপর 15% হচ্ছে না, থার্ড স্কেজুলে তো হচ্ছে না, ফার্স্ট স্কেজুলে সার্ভিস প্রোভাইডার 15% ভ্যাট ইম্পোজ করতেছে, জিরো রেটেড করতে হচ্ছে না, এটা আমরা বুঝে গেছি। বিডিএস নট অ্যাপ্লিকেবল মোবাইল ফোন, ফুয়েল, গ্যাস, ওয়াটার, গ্যাস, ইলেকট্রিসিটি। হ্যাঁ। আচ্ছা, প্রকিউরমেন্ট প্রোভাইডারের ডেফিনেশনটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাশন করবো। হ্যাঁ। আমরা এখানে আপাতত আজকে ওই যে বললাম আমাকে একটু আর্লি লিভ করতে হবে। হ্যাঁ। তো উই উইল দেন next class we will start procurement provider, and the important part is we will discuss এই যে অ্যাডজাস্টমেন্ট নিবেন। হ্যাঁ। এই যে ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট। হ্যাঁ, খুবই ইম্পর্টেন্ট। আমরা ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট বুঝতে পারলেই আমরা নেক্সট সেশনে প্রকিউরমেন্ট প্রোভাইডার এবং ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট, ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট শেষ করেই আমরা রিটার্ন, হাউ টু প্রিপেয়ার রিটার্ন, আপনারা রিটার্ন খুব ইজিলি প্রিপেয়ার করতে পারবেন। রিটার্নটা কিভাবে প্রিপেয়ার করতে হয় দেখান। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। জি স্যার। তো I hope in our next class everyone will be present. স্যার আজকে ক্লাস কি স্যার শেয়ার করে দিবেন কি স্যার? হ্যাঁ, just wait, I will share the slide. থ্যাংক ইউ স্যার। একটু ওয়েট করি আমরা। আর আপনাদের কোশ্চেন আরো এক্সপেক্ট করতেছি। হ্যাঁ, কোশ্চেন করবেন, কোশ্চেন কম হচ্ছে। আমি সব ফর্ম গুলো দিয়ে দিয়েছি। হ্যাঁ, এগুলো ইউ ক্যান ফাইন্ড দিস ফর্ম ইন দ্য ওয়েবসাইট অলসো। হ্যাঁ।
জি স্যার চলে আসছে। আপনাদের কোশ্চেনটা পেয়েছেন? এইটা স্যার পেয়েছেন? জি স্যার চলে জি আসছে। স্যার। হ্যাঁ, মেইল আসে? Did you receive the mail? জি আসছে স্যার। So, any question today? স্যার ইনক্লুডিং ভ্যাট যেটা দেয়া থাকে কিছু প্রোডাক্ট স্যার আমরা তো অনেকে বুঝি না যে এটা ভ্যাট দেয়া আছে কি দেয়া নাই, এটা স্যার কোনো দিক নির্দেশনা আছে যে কিভাবে বোঝা যাবে ইনক্লুডিং ছাড়া আছে? হ্যাঁ, এটা আপনাকে একটু, যেহেতু কোশ্চেনটা আসে, এটাকে আমরা ক্লিয়ার করি। আপনি যখন ওই যে বললাম, অ্যাজ এ অ্যাকাউন্টেন্ট আপনি একটা কোম্পানিতে, লিমিটেড কোম্পানিতে জব করতেছেন, আপনার কাছে একটা বিল আসছে। এখন আপনার প্রফেশনাল জাজমেন্ট দিবেন যে আপনাকে কনফিউজ করবে যে এই যে বিল থেকে আমি ভ্যাটটা ডিডাক্ট করব কি করব না। হ্যাঁ? তাহলে প্রথম আচ্ছা আনসার হলো, যে বিলটা পেয়েছেন এটা এটা কি কোনো ম্যানুফ্যাকচার করেছে নাকি থার্ড স্কেজুলের কোনো ক্যাটাগরিতে পড়েছে? থার্ড স্কেজুল মানে যদি এটা কি সরবরাহকারী দিয়েছে বিল, সাপ্লায়ার দিয়েছে, নাকি কোনো ম্যানুফ্যাকচারার প্রস্তুতকারকের বিল। যদি কোনো সরবরাহ বিল হয়, আপনাকে 6.3ও দিয়েছে, চালানও দিয়েছে। চালানও কিন্তু একটা পার্ট। যে 6.3 ডাজন্ট মিন দ্যাট হি হ্যাজ paid the VAT. You are also request him to send the challan copy against your payment of bill. এটা আপনার একটা পার্ট অফ এ ডকুমেন্ট। দেন আপনার এখন দায়িত্ব যে ডিডাকশন করবেন কি করবেন না। যদি এটা তৃতীয় তফসিলের কোনো ক্যাটাগরিতে পড়ে যায়, ইউ উইল ডিডাক্ট, ইউ মাস্ট ডিডাক্ট, কোনো মাপ নাই, ইউ হ্যাভ টু ডিডাক্ট। ডিডাকশন করে আপনাকে 6.6 ইস্যু করে দিতে হবে যে আমি তোমার হয়ে ভ্যাটটা কেটেছি, এই যে সার্টিফিকেশনের মাধ্যমে আমি তোমাকে জানিয়ে দিলাম। এবং এই 6.6 এবং চালান, আপনি যে আবার কেটে চালানটা জমা দিয়েছেন, ওই চালানের কপি সহ আপনি ওই প্রকিউরমেন্ট প্রোভাইডারকে দিয়ে দিচ্ছেন। প্রকিউরমেন্ট প্রোভাইডার এই চালানটা পাওয়ার পর এবং 6.6 পাওয়ার পর সে তার রিটার্নে ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট দিচ্ছে। ডিক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে হলো মাইনাস, মাইনাস মানে লেস করা, ইনক্রিজিং অ্যাডজাস্টমেন্ট মানে হলো অ্যাড করা, প্লাস করা। ওকে, জি ডিক্রিজিং স্যার। অ্যাডজাস্টমেন্ট মাইনাস করা, মানে মাইনাস করে দিলাম। আমি এই আমার লাইবিলিটি ছিল, লাইবিলিটিকে মাইনাস করে দিলাম। বুঝতে পারছেন? এইটা, দিস জি ইজ দ্য স্যার। ফর্মুলা। তো তো 6.6 ইজ এটা। এখন আরেকটা কোশ্চেন, সেটা হলো আপনি মানে কোম্পানি এমন কোন পণ্য কারো কাছ থেকে কিনতে পারবে না যা ব্যাক রেজিস্ট্রেশন নাই। ব্যাক রেজিস্ট্রেশন নাই এমন কোন প্রতিষ্ঠান থেকে কোম্পানি কোনো ধরনের পণ্য কিনতে পারবে না। তার মানে এটাও কিন্তু আমাদের লাস্ট ক্লাসে আমরা ডিসকাশন করেছিলাম, মনে আছে কিনা, জি স্যার। যে যদি কেউ সরবরাহকারী কোনো লিমিটেড কোম্পানি অথবা উইথহোল্ডিং এন্টিটি ক্যাটাগরিতে পড়ে এই ধরনের কোনো কোম্পানিকে পণ্য সরবরাহ করতে চায়, তাহলে ওই কোম্পানির অবশ্যই 6 ব্যাক রেজিস্ট্রেশন থাকতে হবে, ইয়েস স্যার। তাই না? ইয়েস স্যার। তো ব্যাক রেজিস্ট্রেশন পার্ট, রেজিস্ট্রেশন চ্যাপ্টার আমরা এটা পড়েছিলাম, আবার একটু রিকল করে দিলাম। ওকে, ওকে স্যার। so any question, any more question? If we do not have any questions, then we'll leave, huh? স্যার অনেক সময় পারচেস করার আমরা করি যখন, তখন অবশ্যই ম্যানুফ্যাকচারের আপনার ইয়ে আছে, ব্যাট্রিশন আছে বা সাপ্লায়ার যাদের কাছ থেকে আমরা প্রোডাক্ট কিনি তাদেরও আছে, কিন্তু অনেক সময় চালানটা দেওয়ার আগে বা যদি কথা থাকে যে আমাদের পে করতে হবে বা তাদের পে করতে হবে এরকম কোনো উল্লেখ নাই, তারপরেও আমাদের যারা ক্রেতা তাদের পরে ওরা চাপাই দিছে, তখন কি সিস্টেম আছে স্যার? আপনি আপনার এই কোশ্চেনের আনসারটা আমি একটু আগে দিয়েছি।
আপনি আনসারটা হলো আপনার প্রফেশনাল জাজমেন্ট। আপনাকে আইন কি বলেছে? আইনে স্পষ্ট বলা আছে উইথহোল্ডিং এন্টিটি হিসেবে আপনাকে ডিডাকশন করা, যদি সে ওই ক্যাটাগরিতে পড়ে যায়। বিডিএস ডিডাকশন করতে হবে কি হবে না। অ্যাগ্রিমেন্টে কি লেখা আছে ইট ডাজন্ট কেয়ার। অ্যাগ্রিমেন্টে বলেছে অমুকে কাটবে, তমুকে কাটবে, ইয়ে কাটবে, সেটা আইনের বিষয় না। আইনে বলছে আপনাকে বিল পেয়েছেন, এটা তৃতীয় তফসিলের ক্যাটাগরিতে পড়েছে, কেটে রাখতে হবে। ইয়েস স্যার, ক্লিয়ার? ক্লিয়ার স্যার, থ্যাংক ইউ স্যার। তো এনিথিং এলস? ওকে, দেন আজকে একটু আর্লি লিভ করতেছি। হ্যাঁ, আমরা এটাকে রিকভার করে দিব। ওকে। জি স্যার।